আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি সাদিক আল শাহরিয়ার সকাল। আমার বাসা রাজশাহীর বাঘমারায়। আমি ভূত এফএম এবং ভূত.com এর একজন নিয়মিত শ্রোতা হলেও এটি আমার প্রথম ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটি সিলেক্ট হলে অবশ্যই জানাবেন। ঘটনাটি আমি সকাল, আমার বন্ধু রায়হান পারভেজ আলিফ ও আমার ছোট ভাই ইবনে সিনা শুভ মিলে সংগ্রহ করেছি এবং একসাথে লিখতে বসলাম। ঘটনাটি ঘটে আমাদের আরেক বন্ধুর নানুর সাথে। সঙ্গত কারণে আমি আমার বন্ধুর নাম শেয়ার করলাম না। আমি তার ছদ্মনাম দিলাম রাজু। তার দেশের বাড়ি নাটোরের সিংড়ায়। এই তো কিছুদিন আগের কথা। আমি, আলিফ, শুভ এবং রাজু কোনো এক বৃষ্টিস্নাত রাতে টং দোকানে এক চায়ের আড্ডায় জিন ভূত সম্পর্কিত কথা উঠলে রাজু বলে তার নানুর এরকম একটি ঘটনা রয়েছে। এই কথা শোনা মাত্র আমরা তাকে চেপে ধরি গল্পটি শোনানোর জন্য। সে রাতে এরকম গল্প প্রথমে বলতে না চাইলেও পরবর্তীতে আমাদের তিনজনের চাপাচাপিতে ও বলতে শুরু করে। যাই হোক, আর সময় নষ্ট না করে চলুন ঘটনাটি আমার বন্ধু রাজুর ভাষায় শুরু করা যাক। আমি গত ডিসেম্বরে শীতের পিঠার দাওয়াতে নানুর বাসা গিয়েছিলাম। যেহেতু শীতের পিঠার দাওয়াত, তাই সেখানে আমার খালাতো মামাতো ভাই বোনেরা উপস্থিত ছিল। তো আমরা সেদিন রাতে সবাই নানুর বাসার আঙিনায় আগুন জ্বালিয়ে গোল হয়ে বসে আগুন পোহাচ্ছিলাম আর গল্প করছিলাম। আমার এক মামাতো ভাই হঠাৎ প্যারানরমাল ঘটনা সম্পর্কে আমাদের কি ধারণা জিজ্ঞেস করলে আমরা সবাই সেই প্রসঙ্গে মেতে উঠি এবং শোনা গল্পগুলো বলতে থাকি। সে সময় আমার নানু পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ থমকে দাঁড়ালেন, এসে বসলেন আমাদের পাশে, বললেন তার সাথেও এরকম একটি ঘটনা ঘটে গেছে। আমরা সবাই শোনার জন্য চাপাচাপি শুরু করলে তিনি তার জীবনের এক বিভীষিকাময় রাতের ঘটনা বলতে শুরু করেন। নানুর ভাষায় সময়টা ছিল 1976 সাল। আমি, কালাম ও নাজমুল ছিলাম খুব ভালো বন্ধু। আমরা যাই করতাম একসাথে করতাম। নাজমুল তার বাবা মায়ের একমাত্র ছেলে। একদিন মাগরিবের কিছুক্ষণ আগে খবর আসে নাজমুলের খালু হার্ট অ্যাটাকে মারা গেছে। নাজমুলের বাবা কিছু ব্যবসায়িক কাজে শহরে যাওয়ায় নাজমুল তার এবং তার মায়ের সাথে আমাকে ও কালামকে যাওয়ার জন্য অনুরোধ করে। তার খালু নাজমুলকে খুব ভালোবাসতো। নাজমুলও তাকে অনেক শ্রদ্ধা করত। তাই তার মনের অবস্থা ভালো ছিল না বলে আমি ও কালাম তার এক কথাতেই তাদের সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যাই। তার খালার বাসা ছিল আমাদের গ্রাম থেকে 3 গ্রাম পর। আমি, কালাম, নাজমুল ও নাজমুলের মা মাগরিবের সময় রওনা দেই। সেখানে পৌঁছে দাফন কার্য সম্পন্ন করতে করতে প্রায় 10:30টার মতো বেজে যায়। তারপর তার খালাকে সান্ত্বনা দিয়ে আমরা বাসায় ফেরার সিদ্ধান্ত নেই। নাজমুলের খালার মনের অবস্থা দেখে আমরা আমাদের চাচিকে অর্থাৎ নাজমুলের মাকে সেখানে রেখেই রাত 11টা নাগাদ আমি, কালাম ও নাজমুল রওনা দেই। সেই সময় রাত 11টা মানে অনেক রাত। তার উপর সেটা ছিল গ্রাম, কোনো গাড়ি পাওয়া যায় না, সেটা সম্ভবও ছিল না। তাই আমরা হাঁটতে শুরু করি। সোজা পথে পৌঁছাতে অনেক সময় লাগবে বলে আমরা বিলের মধ্যে আইলের রাস্তা দিয়ে শর্টকাটে যাওয়ার সিদ্ধান্ত নেই। বলে রাখা ভালো, বিলটা ছিল অনেক বড় এবং এর ঠিক মাঝখান বরাবর একটি পরিত্যক্ত শ্মশান ছিল। আমরা বিলের মধ্য দিয়ে যাচ্ছিলাম। নাজমুলের মনের অবস্থা খুব খারাপ ছিল, তাই খুব চুপচাপ ছিলাম। চাঁদনি রাত, চাঁদের আলোয় চারিদিক ঝলমল করছিল। মৃদু বাতাসে দুপাশের ফসলগুলোর ওপর হালকা ঢেউ খেলছিল। এরই মধ্যে আমরা 3 জন বন্ধু নিশ্চুপে হেঁটে চলেছি। হঠাৎ খেয়াল করলাম একটি কালো রঙের বেড়াল নাজমুলের পায়ের সামনে বারবার চলে আসছিল। নাজমুল সেটিকে পাশ কাটিয়ে চলে গেলে তা আবার তার পায়ের সামনে চলে আসছিল। এতে এক সময় সে রেগে যায় এবং প্রচন্ড জোরে বিড়ালটিকে একটি লাথি দেয়। বিড়ালটি ছিটকে গিয়ে ক্ষেতের মধ্যে পড়ে। কালাম বলল, রাতে কোনো প্রাণীকে আঘাত করা উচিত না, জানিস না? নাজমুল বলল, ওসব কিছু না। তারপর আবার হাঁটতে থাকলাম এবং এক সময় শ্মশানের কাছে আসলাম। দূর থেকে দেখলাম একটি চিতা জ্বলছে। আমরা 3 জনেই অবাক হলাম এই ভেবে যে এই শ্মশান তো প্রায় অনেক বছর আগে বন্ধ হয়ে গেছে, তাহলে এত রাতে চিতা জ্বলছে কেন? আর একটু কাছে যেতেই দেখলাম চিতার সামনে সাদা শাড়ি পরিহিত এক বৃদ্ধা চিতার দিকে মুখ ফিরিয়ে কান্না করছে। এটি দেখে আমরা অবাক হলাম। আমরা 3 জন আস্তে আস্তে তার দিকে এগোতে থাকলাম।
কালাম সেই বৃদ্ধাকে উদ্দেশ্য করে বলল, আপনি এত রাতে এই পরিত্যক্ত শ্মশানে আপনি কি করছেন? আর এটা কার চিতা? সে উত্তর না দিয়ে তখনও কেঁদে যাচ্ছিল। এবার আমি একটু বিরক্তি স্বরে বলে উঠলাম, কি ব্যাপার, কথা বলছেন না কেন? এবার সে কান্না থামালো এবং আমার দিকে তাকালো। এবার যা দেখলাম তা দেখার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। মনে হলো আমার শির দ্বারা দিয়ে যেন ভয়ের শীতল স্রোত বয়ে গেল। আমরা দেখলাম লাল টকটকে বড় দুটো চোখ যেন কোটর থেকে বেরিয়ে এসেছে। পচে গলে যাওয়া মুখ থেকে মাংস খুলে খুলে পড়ছে। মুখের এক পাশের মাংস খানিকটা ঝুলে আছে, এতে করে ওই পাশের দাঁতের পাটিটা পুরোই দেখা যাচ্ছিল। পচা গলা মাংসের খসে যাওয়া অংশে বিশ্রী কালো দাঁতগুলো চাঁদের আলোয় আরো বিভৎস দেখাচ্ছিল। সে নারী পুরুষ মিলিত কণ্ঠে বলল, চিতা জ্বালছি, চিতা, আমার সন্তানের চিতা, যাকে তুই মেরে ফেলেছিস, এই চিতাতে তোকেও জ্বালাবো। নাজমুলের দিকে পচে মাংস খসে হাড় বেরিয়ে যাওয়া আঙুল তুলে বৃদ্ধাটি বলে উঠল, এক মুহূর্তের জন্য যেন থমকে গেলাম সুন্দর জ্যোৎস্না রাত্রিতে। এক মুহূর্তের জন্য যেন বিভীষিকাময় কালো রাত্রিতে পরিণত হলো সেই জ্যোৎস্না স্নাত রাত। এরপর আমরা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে একসাথে দিলাম দৌড়। কিছু দূর দৌড়ে যেতেই পিছনে নাজমুলের চিৎকার শুনে তাকিয়ে দেখি সেই বুড়িটা তার পা ধরে টেনে হিঁচড়ে তাকে চিতার দিকে নিয়ে যাচ্ছিল। আমিও কালাম পেছন ফিরে নাজমুলের দু হাত ধরে হ্যাচকা টান দিয়ে সেই বৃদ্ধের হাত থেকে ছাড়িয়ে নিয়ে দৌড়াতে থাকি। অনেক দৌড়ানোর পর হঠাৎ একটি কিছুর সাথে ধাক্কা লেগে আমি পড়ে গেলে ওরা দুজন আমাকে তুলতে পেছনে ফিরলো এবং আমি পেছনে ঘুরে দেখি আমাদের যে কয়েক ফুট দূরে সেই বৃদ্ধা দাঁড়িয়ে তার জিভ বের করে আমাদের দিকে তাকিয়ে আছে। সে এক বিভৎস হাসি নাজমুলের দিকে তাকিয়ে নারী পুরুষ মিশ্রিত কণ্ঠে সে বলে উঠল, তোকে আমি বাঁচতে দেব না। এই বলে সে হাসতে থাকে। তার সেই গা হিম করা পৈশাচিক হাসি দেখে আমরা এতটাই ভয় পাই যে দিক বিদিক শূন্য হয়ে যে যার মতো এলো পাথাড়ি দৌড়াতে শুরু করি। আমি কিছু দূর দৌড়ানোর পর পাশে তাকিয়ে দেখি কালাম, নাজমুল কেউ আমার সাথে নেই। তবু আমি না থেমে তাদের নাম ধরে জোরে জোরে ডাকতে ডাকতে দৌড়াতে থাকি। এভাবে কতক্ষণ দৌড়েছি জানি না। একসময় বিল পার হয়ে আমাদের গ্রামে প্রবেশ করে প্রথম বাড়ির সামনে গিয়ে জোরে একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। যখন আমার জ্ঞান ফেরে আমি দেখি আমি আমার খাটে, আমার পাশে আমার আপনজনা দাঁড়িয়ে। আমি তাদের সব খুলে বললে তারা খোঁজ নিয়ে জানতে পারে কালাম, নাজমুল কেউ এখনো বাসায় ফেরেনি। সবাই মিলে সেই বিলে খুঁজতে গিয়ে দেখি সেই শ্মশান থেকে কিছুটা দূরে এক নালার ধারে কালাম অচেতন অবস্থায় পড়ে আছে। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও নাজমুলকে আর খুঁজে পাওয়া যায়নি। এই বিভীষিকাময় ঘটনাটি আমাদের সাথে কেন ঘটেছিল জানি না, তবে ধারণা করি যে সেদিনের নাজমুলের লাথি দেয়া বিড়ালটি হয়তো সেই ডাইনি বৃদ্ধার সন্তান ছিল, যে বিড়ালের রূপ নিয়ে আমাদের সামনে এসেছিল। জানি না নাজমুল বেঁচে আছে কিনা। আজও মাঝে মাঝে সেই বিভীষিকাময় রাত আমি স্বপ্নে দেখি। ছেলে হারিয়ে নাজমুলের মায়ের সেই আর্তনাদ আজও আমার কানে বাজে। এই বলে রাজুর নানু ঘটনাটি শেষ করলেন। রাজু স্পষ্ট দেখলো তার নানুর চোখে জল কমে আগুনের আলোয় কিছুটা চকচক করে উঠল। হয়তো সেই বিভীষিকাময় রাতের বন্ধুকে হারানোর কষ্টের বহিঃপ্রকাশ ছিল সেটা। ধন্যবাদ রাসেল ভাই ঘটনাটি পড়ে শোনানোর জন্য। সিলেক্ট হলে আরো কিছু ঘটনা সিলেক্ট করে পাঠাবো ইনশাল্লাহ। নাম সাদিক আল শাহরিয়ার সকাল, ঠিকানা ভবানীগঞ্জ বাগমারা রাজশাহী। নাম রায়হান পারভেজ আলিফ, ভবানীগঞ্জ বাগমারা রাজশাহী। ঘটনাটি বেশ অস্বাভাবিক, কিন্তু যেহেতু এই ঘটনাটি আপনি আপনার নানুর কাছ থেকে শুনেছেন, তিনি নিশ্চয়ই আপনাকে ভুল কথা বলবেন না, বা তিনি নিশ্চয়ই এমন কিছু বলবেন না যেটি ঘটেনি। আর সেই কারণেই পড়ে শোনালাম, কারণ পৃথিবীতে অনেক রহস্যময় ঘটনাই ঘটে। হয়তো এই ঘটনাটিও ঘটেছিল, কারণ একজন বয়স্ক মানুষের কাছ থেকে যে ঘটনাটি আপনি শুনেছেন সেই ঘটনা অবিশ্বাস করতে আসলেই কষ্ট হবার কথা। আমি পড়ে শোনালাম ঘটনাটি কেমন, এই বিচারের ভার আপনাদের ওপর। আপনারা যারা শুনছিলেন আমাদের পাঠিয়ে দিন আপনাদের পছন্দের ঘটনা, এবং সেরা ঘটনাটি পাঠাতে হলে আমাদের ইমেল অ্যাড্রেসটি মনে রাখুন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/russell.স্বাধীন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের ফেসবুকের সাথে কানেক্টেড থাকুন, আমাদের ঘটনা পাঠিয়ে
পাঠিয়ে দিন আমাদের ইমেল অ্যাড্রেসে। আমরা চলে যাচ্ছি